গরিবদের ঘর দিতে আমরা ওরা নয়। আজ আবাসের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তির টাকা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলের সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ক্ষমতায় এসেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জমানায় সামাজিক প্রকল্প বাংলার বাড়ি, আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে বিজেপি সরকার। অবৈধ কাস্ট সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়া শুরু রাজ্যের। তৃণমূল আমলে অবৈধ কাস্ট সার্টিফিকেট ইস্যুর অভিযোগ, ভুরি ভুরি অবৈধ কাস্ট সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। সন্দেহের তালিকায় 45,367 কাস্ট সার্টিফিকেট। যাচাই শুরু রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে। যাচাইয়ের পর ইতিমধ্যেই 135 কাস্ট সার্টিফিকেট বাতিল। 10 জেলায় সবচেয়ে বেশি সন্দেহজনক সার্টিফিকেট। মুর্শিদাবাদ, মালদা সহ 10 জেলায় সন্দেহজনক সার্টিফিকেট সবচেয়ে বেশি। সন্দেহভাজনদের শুনানিতে ডাকা হবে, নবান্ন সূত্রে খবর। চৌঠা মের পর পাশা পাল্টেছে। বিজেপি ক্ষমতায় এসেছে রাজ্যে প্রথমবার, আর তারপর একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে তৃণমূল জমানার। তৃণমূল জমানায় আমফানের তাণ্ডব। তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পর এবার সেই আমফানের টাকা নিয়েই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। ক্ষয়ক্ষতির মূল্যায়নে বিস্তর গরমিলের অভিযোগ ক্যাগ রিপোর্টে। কারণ তৃণমূল জমানায় বছরের পর বছর তো এই ক্যাগ রিপোর্ট আসেইনি, প্রকাশই হয়নি। আর এবার এই জমানায় যখন ক্যাগ রিপোর্ট প্রকাশ হয়েছে, একের পর এক দুর্নীতির অভিযোগ, আর রোজই সেই খবর তুলে ধরছে নিউজ 18 বাংলা। এ যেন দুর্নীতির মেগা সিরিয়াল। আজকের এপিসোডে কি থাকছে জানেন? ক্ষতিপূরণের হিসেবে জল। আমফানের তাণ্ডবের পর ক্ষয়ক্ষতির পাহাড় প্রমাণ হিসেব কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার দাবি করে এসেছেন, কেন্দ্রের কাছে টাকা চাওয়া হলেও তা মেটানো হয়নি। আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের টাকা, আমরা পেয়েছি। ক্যাগ রিপোর্টে দাবি, রাজ্যের পাঠানো ক্ষয়ক্ষতির হিসেব একদমই অবাস্তব আর অতিরঞ্জিত। রাজ্যের দাবি করা 35,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রায় 92% খারিজ করে দেয় কেন্দ্র। কড়া যাচাইয়ের পর রাজ্যকে দেওয়া হয় 2,708 কোটি টাকা। ক্যাগের স্পষ্ট পর্যবেক্ষণ, আমফানের ত্রাণের নামে রাজ্যে দেওয়া হিসেব ছিল বহু ক্ষেত্রেই প্রমাণহীন এবং অতিরঞ্জিত। না, এখানেই শেষ হয়ে যায়নি। ভুয়ো ত্রাণ প্রাপকদের পকেটে ঢোকা টাকা দ্রুত ফেরত নেওয়ার পাশাপাশি এর পেছনে থাকা দোষীদের বিরুদ্ধে কড়া তদন্তের সুপারিশও করেছে ক্যাগ। 2021 সালে রাজ্যে আমফান হওয়ার পর বারবারই তৎকালীন সরকারের তরফে 1,02,000 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দাবি করার কথা উঠেছিল। শুধু তাই নয়, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না বলে বারবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন। ক্যাগের রিপোর্টে বলা হলো, এই 1,02,000 কোটি টাকার কথা যে বলা হয়েছে তা বাস্তবে অতিরঞ্জিত এবং তৎকালীন সময় 35,000 কোটি টাকার লিখিতভাবে ক্ষতিপূরণের স্মারকলিপি দেওয়া হলেও বাস্তবে দেখা গেছে একাধিক দপ্তরে যার কোনো প্রভাব পড়েনি আমফানে, সেই সব দপ্তরগুলির জন্য ক্ষতিপূরণের টাকা চাওয়া হয়েছিল। বহু ক্ষেত্রে রাজ্যের দাবি যুক্তিযুক্ত বলে মনে করেনি কেন্দ্র। মূলত আমফানের প্রভাব সরাসরি এইসব ক্ষেত্রে ছিল না বলেই দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে।
নজর রেখেছি ইতিমধ্যেই আমরা এই ক্যাগ রিপোর্ট বহু ক্ষেত্রে রাজ্যের দাবি যুক্তিযুক্ত বলে মনে করেনি কেন্দ্র। মূলত আমফানের প্রভাব সরাসরি এই সব ক্ষেত্রে ছিল না বলেই দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। একাধিক ক্ষেত্রে রাজ্যের দাবিও বিপুল পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সিএজি রিপোর্টে দাবি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। সরকারি পয়সা অপচয়, নিজের লোকেদের পাইয়ে দেওয়া। বন্যায় ধান পচে গেল, মালদার দিনাজপুর লোকেদের ক্ষতিপূরণ পেল মুর্শিদাবাদ নদিয়ার লোকেরা। এ বারবার হয়েছে। চাষ করে চাষি ধান বিক্রি করতে যাচ্ছে, আর সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না, ফোড়ারে ঢুকে যাচ্ছে। ক্ষতিপূরণের টাকা বন্যার বিডিও অফিসের লোকেদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা প্রধান, তার ভাই, ভাইপো, ভাগ্নে এদের নামে চলে গেছে। এখন আমরা আবাস যোজনা যারা পাওয়ার কথা নয় পেয়েছে টাকা, তাদের রিকভারি করছি। দরকার হলে এফআইআরও হবে, কাউকে ছাড়া হবে না। যা দুর্নীতি হয়েছে সবাইকে ফেরত দিতে হবে। সবচেয়ে বেশি কাঁচি চলেছে কোথায়? আবাসন খাতে, যেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য রাজ্য চেয়েছিল 18,188 কোটি টাকারও বেশি, সেখানে কেন্দ্র পাঠায় 1,210 কোটি টাকা। প্রাকৃতিক বিপর্যয় হলে এক শ্রেণীর আমলা আর এই তৃণমূলীরা ধেই ধেই করে নাচতো, এটা আমি দেখেছি। মানে কার পৌষ মাস, কারু সর্বনাশ। সিএজি রিপোর্টে প্রচুর গরমিল আছে। কোভিড এর সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। সিএজি রিপোর্ট ডিটেলসে দেখুন, বুঝতে পারবেন। বিগত তৃণমূল জমানায় আমফানের টাকা নয় ছয়ের অভিযোগ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। এবার একাধিক সুপারিশ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। যে বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে আমফানের ক্ষতিপূরণের জন্য, সেই টাকা যেভাবে তছনছ করা হয়েছে তৎকালীন সরকারের সময়, তা নিয়ে তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। শুধু তাই নয়, ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল না কিন্তু তারা ক্ষতিপূরণ পেয়েছে, তাদের থেকেও সেই টাকা উদ্ধার করতে হবে। আমফান নিয়ে ক্যাগের রিপোর্টে এইভাবেই দুর্নীতির তথ্য তুলে ধরা হয় এবং শুধু তাই নয়, সেই দুর্নীতিতে যারা যারা যুক্ত সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা এই ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, যা ইতিমধ্যেই বিধানসভায় প্লেস করা হয়েছিল। মুড়ি ছোঁয়া দায় সারা খবর নয়। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরা হলো। সিরিয়াল দুর্নীতির ধারাবাহিক কভারেজ। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, কোনো সাহায্য পাইনি। না আমরা কোনো সাহায্য পাইনি। ঠিক কি কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি এপিসোডে এক একটি দুর্নীতির পর্দা ফাঁস। কয়েকশো কোটি টাকার তহবিল তছরূপ আছে। কিভাবে নিজেদের পকেট ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য। ওদের নামেই ঢুকে নিয়েছিল টাকাগুলো।
পার্সোনাল ভাবে কিছু নেতার লোকও পেয়েছিল। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। আমফান ত্রাণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। সিএজি রিপোর্টে বেআব্রু মমতার সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখিয়ে লুটের চেষ্টা। ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। ক্ষয়ক্ষতির ভুয়ো তথ্য দিল্লিতে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। টাকা মঞ্জুর না হওয়ায় বঞ্চনার মরাকান্না। আমফানের পরে কি করেছে মমতার সরকার? একের পর এক পাপের পর্দা। খবর দিনভর এবার নজর রাখবো বকেয়া 2600 কোটি মেটানোর আশ্বাস। বকেয়া মেটানোর আশ্বাস কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিলের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পূর্ত মন্ত্রী অজয় পোদ্দার। বকেয়া প্রায় 2600 কোটি মেটানোর আশ্বাস পাওয়া গিয়েছে খবর সূত্রে। রাজীব কুমার, প্রতিমা মণ্ডল সহ বৈঠকে ছিলেন সাংসদরা। দিল্লিতে নরেন্দ্র মোদী, সুখেন্দু শেখর রায় বৈঠক। রাজ্যসভার বিজেপি সাংসদ হিসেবে প্রথমবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হন তিনি। গতকাল সকালেই বৈঠক করেন তারা। সংসদে বিরোধীদের বক্তৃতা শোনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছাত্রের মনোভাব নিয়ে সংসদে যাওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী, জানান বিজেপি সাংসদ। যখন সবাইকে বলছেন কি করা উচিত নয়, এগুলো বোঝাচ্ছিলেন। বলতে বললেন যে এই যে রায় সাহেব, সুখেন্দু রায়, এর বক্তৃতা আমি মাঝে মাঝে টিভিতে শুনেছি। উনি কখনো কোনো ব্যক্তি আক্রমণ করতেন না। হয়তো সরকারের নীতি সমালোচনা নিশ্চয়ই করেছেন, নিয়ম শৃঙ্খলা মেনে চলা এটা উনি করেছেন। সত্যি হচ্ছে ভারতের গণতন্ত্রের পিঠ। এই শিক্ষার জায়গাতে প্রত্যেককে এই ছাত্রের মনোভাব নিয়ে আসতে হবে, অন্যদের কথা খুব শুনতে হবে, বেশি সময় সংসদে দিতে হবে। যেমন কথা তেমন কাজ, প্রকাশ্যে হুঁশিয়ারি, নিঃশব্দে অ্যাকশন। বিভিন্ন স্তরের 22 নেতাকে সাসপেন্ড বিজেপির। মণ্ডল সভাপতি থেকে স্থানীয় স্তরের নেতাদের সাসপেন্ড। 3 মাসে 250-রও বেশি নেতাকে শোকজ। তোলাবাজি, তৃণমূলের অফিস দখলের চেষ্টা, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ, বিজেপি নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। কড়া পদক্ষেপ করল বিজেপি নেতৃত্ব। তোলাবাজি, তৃণমূলের পার্টি অফিস দখলের চেষ্টা, তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ। চতুর্থ, দল বিরোধী কাজ। দলের অনুমতি না নিয়ে কাজ। শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়। কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা 4 ঘন্টার তৃণমূল থেকে বিজেপি হয়েছে, তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। যেমন কথা ঠিক তেমনই কাজ অবশেষে হলো রাজ্য বিজেপিতে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকেই কার্যত 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এরপর দেখতে পাওয়া গেল ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফ থেকে জেলায় একাধিক বিজেপির যারা নেতারা রয়েছেন এবং মণ্ডল স্তরের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সাসপেন্ড করা হলো। সর্বমোট 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও 250 জনের কাছাকাছি যারা বিজেপির কর্মী এবং যারা নেতারা রয়েছেন তাদেরকে শোকজও করা হয়েছে। এর মধ্যে 80 জনের কাছ থেকে যোগ্য উত্তর পাওয়া গিয়েছে বলে কার্যত শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বাকি এখনো পর্যন্ত একাধিক যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের পরিস্থিতি কার্যত দড়ির মধ্যেই ঝুলছে। তার কারণ এদের পরবর্তী সিদ্ধান্ত রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি নেওয়া হয় সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে সার্বিকভাবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন দল সম্পূর্ণরূপে শৃঙ্খলার অধীনে থাকতে চায়। এছাড়াও সামগ্রিকভাবে যারা দলের অনুমতি না নিয়ে
কোনো রকমভাবে তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন, তাদের উদ্দেশ্যে শাস্তিমূলক ব্যবস্থা এরকমভাবেই চলবে। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাই কোথায় কোথায় অ্যাকশন নেওয়া হলো। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে হুমায়ুন কবির, মুখ্যমন্ত্রীর সঙ্গে নওদার বিধায়কের সৌজন্য সাক্ষাৎ। মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা। নওদায় কৃষকদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত হিমঘরের আবেদন। ভাগীরথী নদীর উপর নতুন সেতু নির্মাণেরও আবেদন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিধায়ক হুমায়ুন কবির। এই হুমায়ুনকেই তো মাসখানেক আগে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল। পাল্টা বিধানসভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই হুমায়ুনেরই এখন সুর নরম। আমি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একটা স্লিপার টান, যেটা আমি মুসলিমদের নিয়ে মাঠে নামবো বলেছিলাম, সেটা আমার রাজনৈতিক কর্মীদের, এজিউপির কর্মীদের নিয়ে মাঠে নামার কথাটা বললে আমার মনে হয় সেটা সঠিক ছিল। কাজেই মানুষ মাত্রই বক্তৃতা দিতে গিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমি মনে করি উনি বিধানসভায় যেটা বলেছেন সেটাও ঠিক। এখন সুর নরম, কিন্তু গত জুনে নওদার বিধায়ক সুর চড়িয়ে ঠিক কি বলেছিলেন শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। পালা বদলের সরকারের আমলেই হুমকি হুঁশিয়ারির দিন যে শেষ, বিধানসভায় দাঁড়িয়ে সেটা হুমায়ুন কবিরকে বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবন তলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। থানায় গিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নওদার বিধায়ক। জুনে উস্কানি, অগস্টে সুর নরম হুমায়ুনের। আমি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একটা স্লিপার টান, যেটা আমি মুসলিমদের নিয়ে মাঠে নামবো বলেছিলাম, সেটা আমার রাজনৈতিক কর্মীদের, এজিউপির কর্মীদের নিয়ে মাঠে নামার কথাটা বললে আমার মনে হয় সেটা সঠিক ছিল। কাজেই মানুষ মাত্রই বক্তৃতা দিতে গিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমি মনে করি উনি বিধানসভায় যেটা বলেছেন সেটাও ঠিক।